নমস্কার। মাধ্যমিকে এবারে আমাদের যে পরীক্ষা প্রস্তুতি সেটা কিন্তু আমরা একটা স্কুলে গিয়ে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে করতে সক্ষম হয়েছিলাম। সেখানে প্রায় 13টা স্কুলের ছাত্রছাত্রী ছিল। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেরকমই একটা ইচ্ছে ছিল, কিন্তু ওই ছাত্রছাত্রীদের ঠিক পাওয়া গেল না স্যার। তাই আমরা আবার স্টুডিওতে ফিরে এলাম। তবে ভবিষ্যতে আমাদের একটা ইচ্ছে রয়েই গেল যে যদি আমরা সামনাসামনি কোনো ছাত্রছাত্রীদের পাই, তাদের নিয়ে সরাসরি একটা লাইভ অনুষ্ঠান, সেটার প্রত্যাশায় থাকবো। আর এবছরই আমাদের পুরনো সিলেবাসের একেবারে শেষ। এরপর আমরা সেমিস্টার সিস্টেমে যে 4টে 11-এ 2টো এবং 12-এ 2টো সেখানে পৌঁছে যাচ্ছি। যাই হোক, আর বেশি কিছু কথা না বলে সবাইকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা প্রস্তুতি এবং আজকের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, বা আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ। আজকের বিষয় দর্শন বা ফিলোসফি। আর আমার সাথে স্টুডিওতে প্রত্যেকবারের মতো এবারেও আমরা পেয়েছি শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় সুদীপ কুমার মণ্ডল মহাশয়কে। নমস্কার স্যারকে অনেক স্বাগত। আমরা একেবারে সাবজেক্টে সরাসরি চলে যাব, বেশি সময় নষ্ট করব না। আর ছাত্রছাত্রীদের একটা কথা বলবো, তোমরা কিন্তু একটু নোটবুক বা খাতা সঙ্গে নিও, কারণ প্রায় স্যার বোধহয় 5-6 বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করছি এবং প্রত্যেক বছরই স্যার কিছু সাজেস্টিভ প্রশ্ন দিয়ে যান বা বলে যান। বিশেষ করে আমি ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্সের কথা বলবো, যেখানে স্যারেরা বলেন যে এখান থেকেই পড়বে। সুতরাং একটু মন দিয়ে শোনো তোমরা। স্যার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবেন, সেখানে এমসিকিউ, এসএকিউ এবং 8 নম্বরের বড় প্রশ্ন, তাই তো স্যার? 8 নম্বরের বড় প্রশ্ন, এই নিয়ে আমাদের আলোচনা চলবে। আর সুদীপবাবুর পরিচয় আরেকটু দিয়ে দিই যে স্যার কিন্তু স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং উচ্চ মাধ্যমিকেরও খাতা দেখছেন প্রায় 4-5 বছর। সুতরাং কিরকম ভাবে খাতাটাকে রিপ্রেজেন্ট করলে সেটাতে নাম্বার বেশি পাওয়া যাবে, বা আমাদের ছাত্রছাত্রীরা কি ধরনের ভুলগুলো করে থাকে তাদেরকে একটু ধরিয়ে দেওয়া, তাদেরকে একটু সহায়তা করা, সাহায্য করা, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠান। তোমরা আমাদের সঙ্গে থেকো। আর অবশ্যই আমাদের চ্যানেল কম্পন দাস ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করো, কারণ শুধু দর্শন, শুধু ফিলোসফি নয়, আরও উচ্চ মাধ্যমিকের যে সমস্ত সচরাচর যে বিষয়গুলো আমাদের রয়েছে পাঠ্যের মধ্যে বা ছাত্রছাত্রীরা চুজ করে, পছন্দ করে, প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা প্রোগ্রাম করছি। স্যার, ওভার টু ইউ, আপনি শুরু করুন আপনার বিষয়। নমস্কার, আমি সুদীপ কুমার মণ্ডল বলছি ফিলোসফি বিষয়ে। ফিলোসফি স্যার যেটা বলছিলেন যে এই সিলেবাসটাই এবারে আমাদের শেষ হয়ে যাচ্ছে, যেটা আমরা অভিযান করেছিলাম 2015 সালে, আর এই 25-এ এসে এটা শেষ হয়ে যাচ্ছে। যা ফিলোসফি সাবজেক্টটা প্রচুর নাম্বার হয়, তোমরা যদি একটু খেয়াল রাখো। ফিলোসফির 80 নাম্বার আমাদের লিখিত থাকে, আর 20 নাম্বার প্রজেক্ট ওটা স্কুলে জমা করতে হয়, স্কুলে স্যারে ওটা নাম্বার দেন। আমাদের হাতে আছে 80 নাম্বার। সেই 80 নাম্বারের জন্য আমাদের ফিলোসফির 2টো ভাগ আছে। একটা অবরোহ যুক্তি, যেখানে 8খানা চ্যাপ্টার আছে, 50 নাম্বার আছে। আর একটা আরোহ যুক্তি, যেখানে 4খানা চ্যাপ্টার, ওখান থেকে 30 নাম্বার আছে। মোটের ওপর আমাদের 80 নাম্বারের নাম্বার প্যাটার্ন এমসিকিউ আছে 24টি, এসএকিউ আছে 16টি, আর ডিএকিউ ডেসক্রিপটিভ অ্যান্সার কোশ্চেন আছে 5টি, 8 নাম্বার করে। আর এমসিকিউ এর ক্ষেত্রে কোনো অল্টারনেট কোশ্চেন থাকে না, 24টা থাকে, 24টাই করতে হয়, 4টে করে উত্তর দেওয়া থাকে, একটা করে চুজ করতে হয়। আর এসএকিউ 16টা লিখতে হয়, কিন্তু 8খানা কোশ্চেনে অল্টারনেট কোশ্চেন থাকে, মানে অথবা দেওয়া থাকে 8খানা কোশ্চেন, আর 8খানা সিঙ্গেল করে কোশ্চেন থাকে। আর ডিএকিউ যেটা আছে, ওটা 8 নম্বরের কোশ্চেন 5টা, প্রত্যেকটা কোশ্চেনে অল্টারনেট কোশ্চেন থাকে, অথবা দেওয়া থাকে। এই গেল আমাদের এমসিকিউ 24টি, এসিকিউ 16টি, আর ডিএকিউ কোশ্চেন 5টি। মোট হচ্ছে 24, 16 আর 40, 80। এই 80-র মধ্যে আমি একটু আগে বলছিলাম 2টো ভাগ আছে, একটা অবরোহ যুক্তি আর একটা আরোহ যুক্তি, ডিডাকটিভ আর্গুমেন্ট আর ইন্ডাকটিভ আর্গুমেন্ট। তা প্রথম ভাগটা থেকে, অবরোহ যুক্তি থেকে 50 নাম্বার, আর আরোহ যুক্তি থেকে 30 নাম্বার। 50 নাম্বারের মধ্যে আমরা পাবো 8খানা চ্যাপ্টার, আর 30 নাম্বারের মধ্যে আমরা পাবো 4খানা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারগুলো থেকে কেমন কোশ্চেন হবে
একটা সুবিধা আছে ফিলোসফিতে, যেটা হচ্ছে অন্য সাবজেক্টের মতো নয়, এখানে গ্রুপ করে দেয়া থাকে না। সিঙ্গেল ভাবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার বরাদ্দ, সেইভাবে আমরা যদি কোশ্চেনের উত্তরগুলো করি বা পড়ি, তাহলে আমাদের বেশি পড়তে হয় না। কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে হয়তো এমসিকিউ কোশ্চেন আছে, বড় এসএকিউ কোশ্চেন নেই। আবার কোনো কোনো চ্যাপ্টারে শুধু অনলি ডিএকিউ আছে, এমসিকিউ এসএকিউ নেই। তাহলে আমাদের সব চ্যাপ্টার থেকে সব ধরনের কোশ্চেন করতে হচ্ছে না। সেই নাম্বার প্যাটার্নটাই চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদেরকে বলছি, যদি সঙ্গে পেন থাকে নোট করে নিতে পারো, আর সেই মতো এখনও তোমরা প্রস্তুতি নিয়ে নাও, নিয়ে নিলে বেশি নাম্বার পাবে। আর মনে রাখবে এটাই কিন্তু আমাদের এই সিলেবাসের শেষ পরীক্ষা। যাই হোক, আমাদের দুটো ভাগ বললাম। অবরোহ যুক্তির প্রথম চ্যাপ্টার বা অধ্যায় আর্গুমেন্ট বা যুক্তি, এখান থেকে 4 নাম্বার পড়বে। এমসিকিউ পড়বে 3টি আর এসিকিউ পড়বে 1টি। এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে না। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি আগে যেটা বললাম, যে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে নাম্বার বরাদ্দ সেইভাবে যদি খেয়াল রাখি, তাহলে আমাদের বেশিও পড়তে হবে না, অপরপক্ষে আমরা কিন্তু বেশি নাম্বার পেয়ে যাব। একইভাবে দ্বিতীয় চ্যাপ্টার আছে বচন, এখান থেকে 10 নাম্বার পড়বে। এমসিকিউ আছে 2টো, আর বড় প্রশ্ন 8 নাম্বারের প্রশ্ন আছে 1টি। দেখো তোমরা লক্ষ্য রাখো যে এখানে এসিকিউটা থাকছে না। 3 নাম্বার চ্যাপ্টার আছে বচনের বিরোধিতা, এখান থেকে 4 নাম্বার পড়বে। এমসিকিউ থাকবে 2টো আর এসিকিউ থাকবে 2টো, এখান থেকে বড় প্রশ্ন হবে না। 4 নাম্বার চ্যাপ্টার আছে অমাধ্যম অনুমান, এখান থেকে 9 নাম্বার পড়বে। এসিকিউ পড়বে 1টা, আর বড় প্রশ্ন 8 নাম্বারের প্রশ্ন ডিএকিউ পড়বে 1টা। তাহলে এখান থেকে এমসিকিউ হচ্ছে না। 5 নাম্বার চ্যাপ্টার আছে নিরপেক্ষ ন্যায়, এখান থেকে 10 নাম্বার পড়বে। এমসিকিউ 2টো পড়বে আর ডিএকিউ 1টা পড়বে, তাহলে 8 2 10 হয়ে গেল। এবার 6 নাম্বার চ্যাপ্টার আছে মিশ্র ন্যায়, যেখানে পাবে তোমরা প্রাকল্পিক যুক্তি আর বৈকল্পিক যুক্তি, এখান থেকে 4 নাম্বার পড়বে। এমসিকিউ 2টো, এসিকিউ 2টো। আর 7 নাম্বার চ্যাপ্টার আছে বুলীয় ভাষ্য এবং ভেন চিত্র, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অ্যান্ড ভেন ডায়াগ্রাম, এখান থেকে তোমরা 4 নাম্বার। এমসিকিউ 2টো আর এসিকিউ 2টো, বড় প্রশ্ন কিন্তু এখান থেকে হচ্ছে না। আর 8 নাম্বার চ্যাপ্টার সত্য সারণী, এখান থেকে 5 নাম্বার পড়বে। 3টে এমসিকিউ আর 2টো এসিকিউ। দেখো প্রথম চ্যাপ্টার থেকে 4, দ্বিতীয় চ্যাপ্টার থেকে, এইভাবে তোমরা যদি ভালো করে খেয়াল রাখো 8খানা চ্যাপ্টার থেকে 50 নাম্বার বরাদ্দ। আমি যেভাবে বললাম ওইভাবেই কিন্তু পড়বে, ওর বাইরে হবে না। এরপরে আসি দ্বিতীয় ভাগটা হচ্ছে আরোহ যুক্তি, যার প্রথম চ্যাপ্টার অর্থাৎ 9 নাম্বার অধ্যায়। এটা হচ্ছে আরোহের প্রকৃতি, এখান থেকে 6 নাম্বার পড়বে। এমসিকিউ 3টে পড়বে, এসিকিউ 3টে পড়বে, এখান থেকে বড় প্রশ্ন হচ্ছে না। আর 10 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কারণ, এখান থেকেও 6 নাম্বার পড়বে। এমসিকিউ 3টে, এসিকিউ 3টে, এখান থেকেও বড় প্রশ্ন হবে না। 11 নাম্বার চ্যাপ্টার মিলের পদ্ধতি থেকে 10 নাম্বার পড়বে। এখানে এমসিকিউ 2টো পড়বে আর 1টি মাত্র বড় প্রশ্ন পড়বে, এখান থেকে এসিকিউ হবে না। 12 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে 8 নাম্বার পড়বে। এমসিকিউ এখান থেকে হবে না, এসিকিউ হবে না, কেবলমাত্র একটা বড় প্রশ্ন পড়বে, যেটা হচ্ছে তার মধ্যে আবার 2টো ভাগ থাকবে, 4 যুক্ত 4। তাহলে এই গেল তোমাদের 4টে চ্যাপ্টার থেকে 30 নাম্বার, 6, 6, 10 আর 8। তাহলে মোট গেল আমাদের 50 আর 30 80 নাম্বার প্যাটার্নটা আমি তোমাদেরকে বললাম। এইভাবেই আমি আরও একবার বলছি, যেভাবে নাম্বার প্যাটার্ন আছে ওইভাবেই কিন্তু তোমরা প্রস্তুতি নেবে, তাহলে বেশি পড়তে হবে না, অপরপক্ষে কিন্তু তোমরা অনেক বেশি নাম্বার পাবে। বেশ স্যার, যেটা বললেন একটু জাস্ট তার সঙ্গে অ্যাড করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 50% মার্কস এসএকিউ এবং এমসিকিউ, 40 নাম্বার। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারকে আমাদের একটু খুঁটিয়ে পড়তে হবে এই ছোট প্রশ্নের উত্তর করার জন্য। বেশ, ছোট প্রশ্নের জন্য আমার একটা সাজেস্ট আছে, সেটা হচ্ছে বিগত কয়েক বছরের যে প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেনগুলো আমাদের পড়েছে উচ্চ মাধ্যমিকে, সেইগুলো যদি একটু ফলো করি। আর সংসদ নমুনা প্রশ্ন, এখানে একটা কথা বলে রাখি যে প্রথম যখন সিলেবাসটা চালু হয়েছিল 15 সালে, পর্ষদ থেকে একটা সেট বই স্কুলে পাঠিয়ে দিয়েছিল। এমনকি তোমরা স্কুলেও পেতে পারো, নয়তো কোনো কোশ্চেন পেপারের সঙ্গেও পেতে পারো। সংসদ নমুনা প্রশ্ন 3টে সেট আছে, সেই 3টে সেটের
মানে ছোট প্রশ্ন যদি ভালো করতে চাও এমসিকিউ এসিকিউ, তাহলে ওইখান থেকে 3টে সেট সহ আমাদের বিগত কয়েক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে ওইগুলো ফলো করলেই অধিকাংশ প্রশ্ন তোমরা এখান থেকেই পাবে। আর প্র্যাকটিসের জন্য একটা যে কোনো একটা টেস্ট পেপার, এখানে আমি কোনো টেস্ট পেপারের নাম বলছি না, যে কোনো একটা টেস্ট পেপার তোমরা ফলো করবে, প্রশ্ন পেতে কোনো অসুবিধা হবে না স্যার। একদম। আমরা তাহলে স্যার চ্যাপ্টার ওয়াইজ কি এবার এগিয়ে যাব, মানে প্রশ্ন নিয়ে আলোচনা? হ্যাঁ, আমি তাহলে এমসিকিউ এসিকিউটা বললাম যে কোথা থেকে প্রস্তুত হবে। এবার বড় প্রশ্নর ক্ষেত্রে তোমাদের একটা কথা আমার বলার আছে, উপদেশ বলতে পারো বা এইভাবে প্রস্তুতি নিতে পারো। সেটা হচ্ছে বড় প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নে তোমরা অল্টারনেট কোশ্চেন পাবে, কিন্তু এই অল্টারনেট কোশ্চেনের মধ্যে দুরকম পাবে। একটা বর্ণনামূলক কোশ্চেন, পাশাপাশি ওর সঙ্গে অথবা দিয়ে প্র্যাকটিসের প্রশ্ন থাকে। বর্ণনামূলক প্রশ্নগুলো একটু বড় লিখতে হয়, প্র্যাকটিসের প্রশ্নগুলো মানে ওটা ছোট আকারের মধ্যেই আমরা ফুল মার্কসটাও পেয়ে যেতে পারি। এবার যে যেমনভাবে প্রস্তুত হবে, বড় প্রশ্ন যেটা আছে বর্ণনামূলক, ওখানেও কিন্তু ভালো করে লিখতে পারলে আটে আটও হয়। আর প্র্যাকটিসের প্রশ্ন যেগুলো আছে সেইগুলোও কিন্তু আটে আট তো হবেই, তবে একটু খেয়াল রাখতে হবে ওই প্র্যাকটিসের প্রশ্নে কিন্তু ভুল হওয়ার কোনো জায়গা নেই, ওখানে কিন্তু জিরো হয়ে যেতে পারে। তাই সাবধান, কোশ্চেন পছন্দের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন করেই দেখে নিতে হবে যে কোন কোশ্চেনটা তোমরা করবে। বর্ণনামূলক কোশ্চেনও করতে পারো, প্র্যাকটিসেরও কোশ্চেন করতে পারো। এবার নিজেই বুঝতে পারবে যে কোন কোশ্চেনটা করতে পারো। তাহলে আমি প্রথম থেকে তোমাদের ওই ডিএকিউ মানে 8 নম্বরের কোশ্চেন যে 5টা আছে ওইগুলো তোমরা একটা পেন খাতা সঙ্গে রাখো। আমি বলে বলে যাচ্ছি যে 8 নম্বরের কোশ্চেন তো 5টা, ওটা কোন কোন চ্যাপ্টার থেকে দেখো, আমি আগেই বলেছি, তোমরা যদি খেয়াল রাখো তাহলে বুঝতে পারবে। দেখো, বচনের চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেন হবে বচনের চ্যাপ্টার, এর অন্য দিকেও ঘোরাফেরা করবে না, প্রথম যে আমি যেটা বলছি সেই জায়গাতেই থাকবে। প্রথম প্রশ্ন বচনের চ্যাপ্টার থেকে একটা 8 নম্বর, আমি আগেই বলেছি 8 নম্বরের মধ্যে যেটা বর্ণনামূলক প্রশ্ন কেবলমাত্র 3টে করলেই এখানে পেয়ে যাবে তোমরা। আর এর সঙ্গে অথবা দেয়া প্র্যাকটিসের প্রশ্ন, সেটাও আমি বলছি, শুনে নাও। যে প্রথম যে বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অবশ্যই জানো AEIO কোথা থেকে এসছে। এই কোশ্চেনটাই হচ্ছে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো, বা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনার মধ্যে AEIO কিভাবে আমরা পেয়েছি সেই কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ব্যাপ্যতা কাকে বলে, আর ব্যাপ্যতার নিয়ম, AEIO বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, উদাহরণ সহ লেখো। তাহলে এই গেল দুটো কোশ্চেন। আর ওর সঙ্গে একটা কোশ্চেন একটু দেখে রাখবে, সেটা হচ্ছে যে বচন কাকে বলে। বচনের অংশ 4টে তোমরা অবশ্যই জানো, মানক, উদ্দেশ্য, সংযোজক, বিধপদ, এইগুলো উদাহরণ সহ সংজ্ঞা। আর এর সঙ্গে একটা দেখে রাখবে, সেটা হচ্ছে নিরপেক্ষ আর সাপেক্ষ বচনের পার্থক্য। তাহলে আমি আরও একবার বলছি, ভালো করে শুনে নাও, রিভাইজ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন বললাম নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা, ওই কোশ্চেনটাই গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে বচনের শ্রেণীবিভাগ, এটা একটা গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ব্যাপ্যতা নিয়ম, AEIO বচনের কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য, উদাহরণ সহ লেখো। তাহলে দ্বিতীয় হলো। 3 নম্বর কোশ্চেনটা 4 করে থাকবে, সেটা হচ্ছে বচন কাকে বলে। বচনের যে পার্টগুলো আছে, অংশগুলো আছে, সেগুলো উদাহরণ দিয়ে ডেফিনেশনটা দিতে হবে। আর ওর সঙ্গেই 4 আর একটা করে রাখবে, সেটা হচ্ছে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের পার্থক্য। তাহলে দেখো, তোমাদের আমি বর্ণনামূলক কোশ্চেন 3টে বললাম, এর মধ্যেই পড়বে। তোমরা গুরুত্ব দিয়ে এই কোশ্চেনগুলো মুখস্থ করে রাখবে। আর এর সঙ্গে অল্টারনেট, যেটা আমি প্র্যাকটিসের প্রশ্ন বলছিলাম, অনুশীলনের প্রশ্ন বলছিলাম, এখানে একটা পার্ট যদি কেউ প্র্যাকটিস করে রাখে সেটাই পড়বে। সেটা হচ্ছে 4টে বাক্য দেওয়া থাকবে, সেটা বচনে পরিণত করে গুণ ও পরিমাণ নির্ণয় করো। কারণ এখানে মাত্র 2টো পার্ট আছে, একটা ব্যাপ্য অব্যাপ্য পদ নির্ণয়, যেটা গতবারে পড়েছে, এবারে তোমাদের বেলা গুণ ও পরিমাণ নির্ণয় করো, এটা পড়বে। আর সঙ্গে দেখে রাখবে বচনে পরিণত করে তার অংশগুলো নির্ণয় করা। অবশ্যই কিন্তু উভয় ক্ষেত্রে তোমাদের 4টে করে বাক্য দেওয়া থাকবে, 4 দ্বিগুণে 8। এখানে কিন্তু ফুল মার্কস, আবার বলছি, খেয়াল রেখে তোমরা উত্তরটা দেবে।
নয়তো এদের অল্টারনেট সেখানেও 8 পাওয়া যায়, সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, যেটা আগে বললাম। যাক, বচন চ্যাপ্টার থেকে 8 নম্বর কোশ্চেন বললাম। এবার আছে যে চতুর্থ অধ্যায়, এখান থেকে দ্বিতীয় আমাদের 8 নম্বর প্রশ্নটা আসবে অমাধ্যম অনুমান থেকে। প্রথমে আমাদের থাকবে বর্ণনামূলক প্রশ্ন, ওর সঙ্গে অল্টারনেট হিসাবে থাকবে প্র্যাকটিসের প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে আমি কেবল 3টে প্রশ্ন বলবো, এর মধ্যেই পড়বে। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? নোট করে নাও, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়ম, 4টি বচনের আবর্তন করে দেখাও, ওর সঙ্গে এই বচনের সরল আবর্তন কি সম্ভব? আরেকবার বলছি, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি কি কি, এ, ই, আই, ও বচনের আবর্তন করে দেখাও, আর ওর সঙ্গেই এই বচনের সরল আবর্তন কি সম্ভব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়ম, এ, ই, আই, ও বচনের বিবর্তন করে দেখাও, বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়। এই দুটো প্রশ্ন, এর সঙ্গে আর একটা প্রশ্ন করে রাখবে, সেটা হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্যটা করে রাখবে। তাহলে এই 3টে প্রশ্নের সঙ্গে অল্টারনেট প্রশ্ন হিসাবে তোমাদের 6টা পার্ট প্র্যাকটিসের করে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আবর্তন, বিবর্তন। 6টা পার্ট আমি মুখেই বলছি, কিন্তু 6টা পার্ট নয়, যারা আবর্তন বিবর্তন পারবে এর কম্বিনেশন করে করে পরের পার্টগুলো আছে, তোমরা আগে মিলিয়ে নাও বা নোট করে নাও। 1 নম্বর হচ্ছে আবর্তন, 2 নম্বর বিবর্তন, 3 আবর্তন ও বিবর্তন, 4 বিবর্তন ও আবর্তন, 5 আবর্তনের বিবর্তন, 6 বিবর্তনের আবর্তন। তোমরা হয়তো ভাবছো 6টা পার্ট, কিন্তু যারা একটু খেয়ালে রেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে 1 আবর্তন বলেছি, 2 বিবর্তন বলেছি, এই দুটোকেই যোগ করে করে পরের পার্টগুলো এসছে। আসলে কিন্তু 6টা নয়। কেউ যদি আবর্তন ও বিবর্তন করা জানে তাহলে সে কিন্তু বাকি পার্টগুলো অবশ্যই পারবে। তাহলে 6টা পার্ট বললেও মূলত পার্ট হচ্ছে দুটো, আবর্তন আর বিবর্তন যোগ করে করে এসছে। এক্ষেত্রেও কিন্তু সেই আগের 8 নম্বরের প্রশ্নের মতো 4টে বাক্য দেওয়া থাকবে, সেই 4টে বাক্যকে বচনে পরিণত করে এবার এই 6টা পার্টের মধ্যে যে পার্টটা বলবে সেই পার্টের মতো করে তোমরা উত্তর দেবে। তাহলে আমাদের দ্বিতীয় পার্টটাও কিন্তু হয়ে গেল। তৃতীয় পার্টটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে পড়বে। নিরপেক্ষ ন্যায় থেকে এখানে প্রথমে পড়বে প্র্যাকটিসের প্রশ্ন। আগের প্রশ্নগুলো দেখো, আমি বলেছিলাম প্রথমে বর্ণনামূলক প্রশ্ন, তারপরে প্র্যাকটিসের প্রশ্ন। এখানে কিন্তু ঘুরে যাচ্ছে, প্রথমে প্র্যাকটিসের প্রশ্নটা থাকবে, ওর অল্টারনেট হিসাবে মুখস্থ প্রশ্নটা থাকবে। এখানে প্র্যাকটিসের প্রশ্নটা আমি আগে বলে নিই তোমাদের, যে 3টে করে বাক্যযুক্ত একটা প্রশ্ন, 3টি করে বাক্যযুক্ত একটা প্রশ্ন, সেটা প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে নিরপেক্ষ ন্যায় গঠন করতে হবে এবং সেটা বৈধ না অবৈধ নির্ণয় করতে হবে। যেমন বৈধ হলে 19টা মূর্তি আছে, যেমন বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও, এইগুলো বৈধ হলে লিখতে হবে। আর যদি অবৈধ হয়, অবৈধ হলে 5টা দোষ হয়, একটা অব্যবহিত দোষ, অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, চারিপদ গঠিত দোষ, 2টি নবার্থক আশ্রয়বাক্য জনিত দোষ। এগুলো প্র্যাকটিসের প্রশ্ন, এগুলোকে বলে। এর অল্টারনেট হিসেবে প্রশ্ন থাকছে, এখানে কিন্তু অল্টারনেট হিসেবে 2 টাইপের কোশ্চেন কোনো কোনো বছর পড়ে। সেটা হচ্ছে প্রমাণ করো, যে তোমরা জানো যে এই বছর কেবলমাত্র প্রথম সংস্থানেই বৈধ সিদ্ধান্ত হতে পারে। আর যদি প্রমাণ করো না থাকে, তাহলে ওই বর্ণনামূলক প্রশ্ন 2, 4, 4, 8 থাকবে। তার কীরকম থাকবে? চারিপদ গঠিত দোষ কাকে বলে উদাহরণ দাও, 2টি নবার্থক আশ্রয়বাক্য জনিত দোষ কাকে বলে উদাহরণ দাও, অবৈধ পক্ষ দোষ কাকে বলে উদাহরণ দাও, অবৈধ শব্দ দোষ কাকে বলে উদাহরণ দাও। এইগুলো 4 নম্বরের প্রশ্ন, 2টো লিখতে হবে। আর আরও একটা 2টো করে রাখবে, সেটা হচ্ছে সংস্থান ও মূর্তি বলতে কি বুঝবো। তাহলে দেখো কটা বললাম, 5টা বললাম। অবৈধ শব্দ দোষ কাকে বলে উদাহরণ দাও, অবৈধ পক্ষ দোষ কাকে বলে উদাহরণ দাও, আর অব্যবহিত দোষ কাকে বলে উদাহরণ দাও, চারিপদ গঠিত দোষ কাকে বলে উদাহরণ দাও, 2টি নবার্থক আশ্রয়বাক্য জনিত দোষ কাকে বলে উদাহরণ দাও। 5টা না, আর একটা করতে হবে, সেটা হচ্ছে সংস্থান ও মূর্তি। তাহলে এই 6টা প্রশ্ন করলে আমরা 2, 4 পেতে পারি। এর যে প্র্যাকটিসের প্রশ্ন বললাম, ওইটা হচ্ছে একটা বাক্যযুক্ত প্রশ্ন থাকতে পারে, 2টো বাক্যযুক্ত প্রশ্ন থাকতে পারে, 3টে বাক্যযুক্ত প্রশ্ন থাকতে পারে। যাই থাক, প্রত্যেকটার থেকে কিন্তু 3টে বচন বের করতে হবে, প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে নিয়ে সেটা বৈধ না অবৈধ নির্ণয় করতে হবে। এটা গেল আমাদের 3 নম্বর 8। তাহলে এই 3টে 8-এর মধ্যে প্র্যাকটিসের প্রশ্ন যেমন থাকছে, বর্ণনামূলক প্রশ্নও থাকছে। এবার আমাদের চতুর্থ 8, এটা আরও
লিমিটেড কোশ্চেন, যদি ভাগ্য ভালো হয় তাহলে একটা কোশ্চেন করলেও পেতে পারো, আর যদি দুটো কোশ্চেন করো আর ভাগ্যের কোনো ব্যাপার নেই, একটা লিখতেই পারবে। সেটা হচ্ছে মিলের পদ্ধতি। তোমরা অবশ্যই জানো মিলের পদ্ধতি আছে 4টে: অন্বয়ী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, আর স্বপরিবর্তন পদ্ধতি, আর ব্যতিরেকী পদ্ধতি। আর আবার শুনে নাও, অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, স্বপরিবর্তন, এই 4টে আমাদের পাঠের অন্তর্ভুক্ত। এই বছরে দুটো পড়ে, পরের বছরে দুটো পড়ে, এবার মধ্যেখানে আমাদের অল্টারনেট অর দেওয়া থাকে। তাহলে এবার তোমরা যদি যে কোনো একটা করে যাও, তাহলে যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, রিপিট দিয়ে দেয়, তাহলে কিন্তু নাও পেতে পারো। কিন্তু দুটো যদি করে যাও তাহলে অবশ্যই পাবে, যতই রিপিট দিক একটা লিখতেই পারবে। সেটা হচ্ছে এবারের জন্য তোমাদের যে দুটো পড়বে বা পড়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এক হচ্ছে অন্বয়ী পদ্ধতি, দুই হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবে তোমরা, যে একটা পদ্ধতি সরাসরি নাম দিয়ে পড়ে আর একটা উদাহরণ দিয়ে পড়ে। সেই উদাহরণে কোন পদ্ধতি আছে সেটা চিনে নিয়ে শনাক্তকরণ করে বা চিহ্নিতকরণ করে আমাদের ওই পদ্ধতিটা লিখতে হয়। তাহলে অন্বয়ী পদ্ধতি যদি উদাহরণে পড়ে, অন্বয়ী ব্যতিরেকী সরাসরি নাম দিয়ে কোশ্চেন দেখতে পাবে, অথবা অন্বয়ী ব্যতিরেকী যদি উদাহরণে পড়ে তাহলে অন্বয়ী হচ্ছে সরাসরি নাম দিয়ে কোশ্চেন পাবে। তো ওই একটা হলো সরাসরি, যেটা ওটা বর্ণনামূলক প্রশ্নের মধ্যে চলে আসছে, আর যেটা উদাহরণ দেওয়া প্রশ্ন ওটা প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। প্র্যাকটিস না থাকলে উদাহরণ থেকে তোমরা কিন্তু চিনতেও পারবে না। তাই আমার উপদেশ, তোমরা কিন্তু যদি উদাহরণটা চিনতে পারো তাহলেই কিন্তু ওই উদাহরণের প্রশ্নটা লিখবে, নয়তো সরাসরি নাম দিয়ে যেটা থাকবে সেটা লিখবে। তাহলে এই আমাদের গেল চতুর্থ 8 নম্বরের প্রশ্ন। এবার পঞ্চম 8 নম্বরের প্রশ্ন কিন্তু থাকবে, এখানে 8 নম্বর সরাসরি হবে না, দুটো 4। এখানে এই একইভাবে প্রথমে থাকবে উদাহরণের প্রশ্ন দুটো লিখতে হবে, অথবা দিয়ে প্র্যাকটিসের প্রশ্ন দুটো, উভয় ক্ষেত্রে কিন্তু দুটো করে। তোমরা, আমি অনেক সময় দেখেছি তোমরা এই উদাহরণ থেকে একটা করে দিচ্ছ, আর খাতা দেখতে গিয়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি, উদাহরণ থেকে একটা করে দেয় আর প্র্যাকটিসের প্রশ্ন থেকে একটা করে দেয়। প্র্যাকটিস নয়, ওই বর্ণনামূলক প্রশ্ন থেকে একটা, টিকা থেকে একটা করে দেয়। তাহলে এইভাবে কিন্তু করবে না। যদি উদাহরণের কোশ্চেন দুটো লিখবে, আর নয়তো অল্টারনেট হিসাবে যে টিকা হিসেবে থাকবে 4 এখান থেকে দুটো করবে। তাহলে উদাহরণের যদি চিনতে পারো, যেমন কাকতালীয় দোষ, মন্দুপমা দোষ, এগুলো উদাহরণ দেওয়া থাকবে, অথবা অল্টারনেট হিসাবে থাকবে যে টিকা লেখো। এখানে 4টে মাত্র করবে তোমরা, 4টে করলে দুটো পাবে, অবশ্যই পাবে। সেটা হচ্ছে 4টে কি কি বলছি, একটু নোট করে নাও। যে মন্দুপমা দোষ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, 3 নম্বর সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, 4 নম্বর অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। এই 4টে কোশ্চেন তোমরা টিকা হিসেবে করে রাখবে, আর নয়তো এর প্র্যাকটিসের প্রশ্ন হিসেবে এটা কিন্তু প্রথমে থাকবে। যে উদাহরণ থেকে, যেমন একটা উদাহরণ আমি তোমাদের বলছি, যে বাড়িতে নববধূ আগমনের পরেই বাড়ির বড় কর্তা মারা গেল, সুতরাং বড় কর্তা মারা যাওয়ার কারণ বাড়িতে নববধূর আগমন। বা আর একটা উদাহরণ হতে পারে, আজকাল শিক্ষিতা মহিলারা গৃহকর্মে বিমুখ, সুতরাং নারী শিক্ষায় উৎসাহ দেওয়া উচিত না। এরকম উদাহরণে কোন দোষ হয়েছে সেইটা চিনে নিয়ে সেইটার মতো উত্তর করতে হবে। যেমন আমি যেটা বললাম, আজকালকার শিক্ষিতা মহিলারা গৃহকর্মে বিমুখ, এটা অবৈধ সামান্যীকরণ দোষ আছে। এবার যখনই চিনতে পারলে তারপরে উত্তরটা লিখতে হবে। যেমন আমি একটু আগে বললাম যে বাড়িতে নববধূ আগমনের পরেই, ওই উদাহরণে আছে কাকতালীয় দোষ, তাহলে সেই মতো উত্তর দিতে হবে। চেনাটা যদি ভুলে যায় তাহলে তোমার কিন্তু পুরোটাই যাবে, পুরোটাই গেল। আর যদি চেনাতে ততটা প্র্যাকটিস না থাকে তাহলে তোমার টিকা হিসাবে এই 4টে করতে পারো, এই 4টের মধ্যেই পাবে, এর বেশি আর করতে হবে না। তাহলে আমরা 8 নম্বরের কোশ্চেন 5টা আমরা কিন্তু সবই বললাম। এবার যারা নোট করেছো একটু প্র্যাকটিসের মধ্যে থাকবে, ওখান থেকেই পাবে, কোনো অসুবিধা হবে না। একদমই স্যার যেটা বললেন যে 8 নম্বরের 5টা প্রশ্ন 40 নাম্বার, আর ছোট প্রশ্নের জন্য তো স্যার বলেইছেন যে মডেল কোশ্চেন 2015 সালে যখন এই সিলেবাসটা নতুন করে চালু হয়েছিল তখন কাউন্সিল থেকে 3টি সেট বোধহয়, 3টি তো একটা বইয়ের মধ্যেই প্রত্যেকটা সাবজেক্ট 3টে করে সেট ছিল। তো সেগুলো কনসাল্ট করলেই হবে। আর সবচেয়ে বড় কথা, প্র্যাকটিসের জন্য স্যার বলেছেন যে যে কোনো একটা টেস্ট পেপার তোমরা সামনে নিও। এটা তো গেলই।
প্রত্যেকবারের মতোই স্যার কিন্তু ভীষণ লিমিটেড প্রশ্ন বলেছেন। আমার যতদূর মনে পড়ছে প্রথম 8 নম্বরের জন্য তিনটে বলেছেন, আর দ্বিতীয় 8 নম্বরের জন্য তিনটি বলেছেন। মানে এত অল্প প্রশ্ন তোমরা নিশ্চিতভাবে খুব ভালো রেজাল্ট করবে। আমি স্যারকে প্রত্যেকবারের মতো অনুরোধ করব যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ইতিমধ্যে সবাই ওই আপনি যে প্র্যাকটিসের কথা বলছিলেন সেই তার সঙ্গে অনেকটা সাবলীল, তবুও যদি কারো কোথায় কিছু সংশয় বা থাকে, দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটাকে রেকটিফাই করার জন্য, সেটা সংশোধনের জন্য স্যারকে একটু বোর্ডে দেখিয়ে নিতে বলবো। দেখো ছাত্রছাত্রী, তোমাদের 8 নম্বরের প্রশ্ন 5টা লিখতে হয় বলেছি, তো সেখান থেকে যেগুলো অনুশীলনের প্রশ্ন সেগুলো আমি তোমাদেরকে বোর্ডে একটু দেখাচ্ছি, লক্ষ্য রাখো, খাতা পেন নিয়ে নোট করে নাও। দেখো প্রথম আমাদের বচন চ্যাপ্টার থেকে প্র্যাকটিসের প্রশ্ন 1 হচ্ছে অংশ নির্ণয় করা, অংশ নির্ণয়। 2 ব্যাপ্য ও অব্যাপ্য পদ নির্ণয়। 3 গুণ ও পরিমাণ নির্ণয়। এর মধ্যে এইটা গতবার অর্থাৎ 2024 সালে পড়েছে। বাকি থাকে অংশ নির্ণয় আর গুণ পরিমাণ। উভয় ক্ষেত্রেই কিন্তু 4টি করে বাক্য বলে দেওয়া হবে, তার অংশ নির্ণয় অথবা গুণ পরিমাণ নির্ণয় করতে হবে। যদি অংশ নির্ণয়ে 4টে বাক্য দেয়, গুণ পরিমাণে দেবে না, আবার গুণ পরিমাণে যদি দেয় 4টে বাক্য, অংশ নির্ণয় দেবে না। তবে গুণ পরিমাণটা পড়ারই বেশি সম্ভাবনা আছে। তবুও আমি তোমাদেরকে অংশ নির্ণয়টাও দেখাবো, গুণ পরিমাণ নির্ণয়টাও দেখাবো। দেখো অংশ নির্ণয় আমরা জানি, অংশ নির্ণয় বচনের অংশ 4টে: মানক, উদ্দেশ্য পদ, সংযোজক আর বিধেয় পদ। তাহলে একটা বাক্য থেকে বচন পরিণত করবে আর এই অংশগুলো তলায় দাগ দিয়ে দিয়ে লিখে দেবে, এটাই হচ্ছে অংশ নির্ণয়। যেমন ধরো বলা হয়েছে কবি মাত্রই দার্শনিক, এর অংশ নির্ণয় করো। তাহলে এটাকে প্রথমে বচনে পরিণত করতে হবে, বচনে পরিণত করে অংশ নির্ণয়। দেখো তোমরা লক্ষ্য রাখো, সকল কবি হয় দার্শনিক, এবার এইরকম তলায় দাগ দিয়ে দিয়ে লিখে দেবে এটা হবে মানক, এটা হবে উদ্দেশ্য পদ, এটা হবে সংযোজক, আর এটা হবে বিধেয় পদ। একইভাবে তোমরা ই বচন, আই বচন, ও বচন এটা করে নেবে, এটাকে অংশ নির্ণয় বলে। দেখো সেকেন্ড পার্টটা হচ্ছে এবার গুণ পরিমাণ নির্ণয়। গুণ পরিমাণ নির্ণয় তাই এইভাবে করতে হবে। গুণ পরিমাণ নির্ণয় দেখো, আমরা যদি এই আই বচনের সম্পূর্ণ নামটা জানি তাহলে কিন্তু গুণ পরিমাণ নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। দেখো সামান্য সদর্থক, 2 সামান্য নমর্থক, 3 বিশেষ সদর্থক, 4 বিশেষ নমর্থক। তোমরা সকলেই জানো এইটাকে আমরা এ বলি, এটাকে ই বলি, এটাকে আই বলি, এটাকে ও বলি। দেখো
এ বচন আর ই বচন, আই বচন, ও বচন, এই শ্রেণী বিভাগটা করেছেন কিন্তু অ্যারিস্টটল। কোথা থেকে করেছেন? তোমরা অবশ্যই জানো যে গুণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা হয়, সদর্থক আর নবার্থক। আর পরিমাণ অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা হয়, সামান্য আর বিশেষ। এই গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে বচন 4 প্রকার: সামান্য সদর্থক, সামান্য নবার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নবার্থক। এই সামান্য সদর্থকেরই সংক্ষিপ্ত নাম এ। একইভাবে দেখে নাও। তাহলে এবার দেখো, লক্ষ্য রাখো, তাহলে এ বচনের গুণটা হবে সদর্থক, পরিমাণটা হবে সামান্য। ই বচনের গুণ হবে নবার্থক, পরিমাণ হবে সামান্য। আই বচনের গুণ হবে সদর্থক, পরিমাণ হবে বিশেষ। ও বচনের গুণ হবে নবার্থক, পরিমাণ হবে বিশেষ। এটাই হচ্ছে গুণ পরিমাণ নির্ণয়। দেখো আমি এখানে একটা করে দেখাচ্ছি। বলা হলো সব মানুষ বোকা নয়। এটার যদি গুণ ও পরিমাণ, গুণ ও পরিমাণ নির্ণয় করতে বলে, পরিমাণ নির্ণয়, তাহলে তোমরা কি করবে? প্রথমে এদের করে নেবে। দেখো সবের সঙ্গে নয় থাকলে ও হয়। কোনো কোনো মানুষ নয় বোকা ও। তোমরা কিন্তু আমি আগেও বলেছি যে এখান থেকে এইটা তোমরা অনেকেই লেখো, এখানে ওটা দিতে ভুলে যাও, ফাঁকা রেখে দাও, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। তাহলে এবার দেখো ও বচন, এখানে ও বচন, দেখো এর গুণ নবার্থক, পরিমাণ বিশেষ, এইটাই নিচে দিয়ে লিখে দেবে তোমরা, তাহলে গুণ পরিমাণ নির্ণয় হয়ে যাবে। কিভাবে লিখছি দেখো, উক্ত ও বচনটি গুণ অনুসারে নবার্থক আর পরিমাণ অনুসারে বিশেষ। এবার এটা আন্ডারলাইন করে দেবে। তাহলে এইরকম 4টে দেয়া থাকবে, 4 দ্বিগুণ 8, একদম ফুল মার্কস পাবে। তোমরা যদি ঠিকঠাক ভাবে এই এলএফটা করতে পারো তাহলে নিচের লেখাটাও ঠিক থাকবে। আর যদি শুনে নাও তোমরা যে এলএফটা ঠিক রেখে যদি এইটা কখনো ভুল হয়ে যায় তাহলে 1 নাম্বার পাবে, কিন্তু এইটাই যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর নাম্বার পাওয়ার আশা করবে না। যাই হোক, তাহলে আমাদের বচনের চ্যাপ্টার থেকে যে 8 নাম্বারে পড়বে সেই 8টা আমাদের দেখানো হয়ে গেল। এবার সেকেন্ড 8 নাম্বারটা একটু লক্ষ্য রাখো। দ্বিতীয় 8 নাম্বার আসবে আমাদের 4র্থ অধ্যায়, অমাধ্যম অনুমান থেকে। এটা প্র্যাকটিসের প্রশ্ন। আমি বলেছিলাম একটু আগে, দেখো আবর্তন, 2 বিবর্তন, 3 আবর্তন ও বিবর্তন, 4 বিবর্তন ও আবর্তন, 5 আবর্তনের বিবর্তন, 6 বিবর্তনের আবর্তন। এই 6টা পার্ট থেকে আমাদের প্র্যাকটিসের প্রশ্ন থাকতে হবে, কিন্তু মনে রাখবে যে এই দুটো পার্ট থেকে কিন্তু এই 4টে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। তো যারা আবর্তন আর বিবর্তন পারবে তারা কিন্তু বাকিগুলো পারবে। তাই আমি একটা আবর্তন একটা বিবর্তন তোমাদেরকে বোর্ডে দেখো। দেখে নাও, আবর্তনের একটা ছক আছে, সেটা হচ্ছে এ থেকে আই হবে, ই থেকে ই বচন হবে, আই থেকে আই বচন হবে, ও থেকে হবে না। যাও, এই 4টা আমরা কোথা থেকে পেয়েছি সেটা তোমরা একটু শুনে নাও। দেখো, আবর্তনের 4খানা নিয়ম আছে। আশয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে, আশয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে,
3 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে। 4 নম্বর নিয়ম কোনো পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হলে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই 4খানা নিয়ম মেনে কিন্তু এই দুটো চার্ট দেওয়া আছে, এই দুটো চার্ট দেওয়া আছে। তাহলে এই দুটো চার্ট দিয়ে আমাদের আবর্তনটা করতে হবে। দেখো ও বচন যদি আসে তাহলে কিন্তু তার আবর্তন করা যাবে না, আর বাকিগুলো এ থেকে আই হবে, ই থেকে ই হবে, আই থেকে আই হবে। এখানে তোমরা একটু মনে রাখবে যে আবর্তন এখান থেকে আমরা দুটো ভাগ পাচ্ছি, এইটা একটা পাচ্ছি আর এই দুটো একটা পাচ্ছি। এইটাকে বলা হয় সরল আবর্তন। তাহলে আবর্তন এখান থেকে 2 প্রকার হয়ে গেল, আর এটা অসরল আবর্তন। তাহলে ছোট প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে একটা পেয়ে গেলে, যে যদি বলা হয় যে কোন বচনের অসরল আবর্তন সম্ভব, এ বচন। যদি বলে সরল আবর্তন কোন কোন বচনের, ই বচন এবং আই বচন। যাই হোক, তাহলে আবর্তন কিভাবে করতে হয় দেখো। প্রথমে এই ফরম্যাটে আমাদের উত্তরটা দিতে হবে। আবর্তনীয় এলেফ আর আবর্তিত অতএব আর একটা অতএব। ধরো এখানে একটা বাক্য দেয়া হলো, যে কোনো চাষি করদাতা নয়। এটার আবর্তন করে দেখাও। আবর্তন তাহলে প্রথমে এলেফ করবে, এই আবর্তনীয়টাই এলেফ। যে কোনো মানে সব, আর নয় মানে নয়, সব নয় থাকলে ও। কোনো কোনো চাষি নয় করদাতা ও। এবার তোমরা এটা এলেফ করার পর বচন করার পর এখানেই চার্টে আসবে। দেখো ও থেকে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে ও বচন আবর্তন করা যাবে না। তাহলে তখন এখানে কি লিখবে, কোশ্চেন আমাদের দিতেই পারে ও, তখন লিখবে ও বচনের আবর্তন সম্ভব নয়, কারণ ও বচনের আবর্তন করলে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়। ব্যাস। এবার ধরো আমি আরো একটা আবর্তন করে দেখাচ্ছি। বললাম যে টেবিল ও চেয়ার এক নয়। তাহলে এর আবর্তন যদি করতে বলে, তাহলে এই একই ফরম্যাটে উত্তরটা দেবে। সেটা হচ্ছে আবর্তনীয় আবর্তিত অতএব, আর এটা উত্তরের অতএব। তাহলে এটা হবে কোনো টেবিল নয় চেয়ার ই বচন। এবার দেখো এখানে এই চার্টে আসবে, ই থেকে ই আছে আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে কোনো, দেখো কোনো চেয়ার নয় টেবিল ই। এবার নিচে একটা উত্তর লিখে দেবে, ই বচনের আবর্তিত রূপ ই বচন হয়েছে। তাহলে এইভাবে তোমরা আবর্তনটা করবে। তাহলে আবর্তন যে পারবে আর বিবর্তন যে পারবে সে কিন্তু এইগুলোও পারবে। দেখো আবর্তন ও বিবর্তন, একটা বাক্য দেবে তারই একবার আবর্তন করবে, আবার আবর্তন হয়ে গেলে বিবর্তন করবে। একই কথা, এটা বিবর্তন আগে করবে, এটা আবর্তন করবে। আর আবর্তনের বিবর্তন মানে আবর্তন করে যে বাক্যটা পাবে, যে বচনটা হবে তার বিবর্তন করবে। আর বিবর্তনের আবর্তন মানে বিবর্তন করার পর যে বাক্যটা হবে বা বচনটা হবে তার আবর্তন করবে। তাহলে আমরা আবর্তনটা দেখলাম, এবারে আমরা বিবর্তনটা দেখব। দেখে নাও।
দেখো বিবর্তনেরও এরকম একটা নিয়ম আছে। বিবর্তন আমরা কোন বচন থেকে কি পাই? এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই, আর চারটা হবে এই রকম। দেখো উদ্দেশ্যটা একই থাকবে, আর বিধর সঙ্গে বিধপদ যা থাকবে তার বিরুদ্ধ করে নিতে হবে। বিরুদ্ধ কি করে করতে হয়? বিধপদে যেটা থাকবে, যে শব্দটা থাকবে বা বিধপদ যা থাকবে তার সঙ্গে একটা অবশ্যই দেবে, অবশ্যই দিলে বিরুদ্ধ হয়ে যাবে। এবার শুনে নাও, বিবর্তনেরও কিন্তু চারখানা নিয়ম আছে। এখানে দুখানা নিয়ম আছে, আর এখানে দুখানা নিয়ম আছে। এক হচ্ছে দেখো, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ আর সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই হবে। 2 নম্বর নিয়ম, সিদ্ধান্তের বিধপদটা আশ্রয় বাক্যের বিধপদের বিরুদ্ধে হবে। 3 নম্বর নিয়ম, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণটা পৃথক হবে। দেখো এটা সদর্থক আছে, এটা নঅর্থক আছে, এটা গুণ পাল্টে যাচ্ছে। 4 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণটা এক হবে, এক। দেখো এইটাও সামান্য বচন, এটাও সামান্য বচন, এটা বিশেষ বচন, এটা বিশেষ বচন। তাহলে এই চারখানা নিয়ম মেনে এই দুটো চার্ট থেকে আমাদের বিবর্তনটা লিখতে হবে। যেমন ধরো বলা হলো যে মানুষ সৎ, এর বিবর্তন করো। এটা একটা বাক্য, তাহলে এর উত্তরটা এই ফরম্যাটে আমাদের দিতে হবে। বিবর্তনীয় বিবর্তিত আর হতে, তাহলে মানুষ সৎ, কোনো কোনো মানুষ হয় সৎ। এবার লক্ষ্য রাখো, আই থেকে কি আছে? ও আছে। উদ্দেশ্যটা একই থাকবে, আর বিধপদটাকে বিরুদ্ধ করে নিতে হবে। তাহলে কোনো কোনো মানুষ নয় অসৎ, ও কোনো কোনো মানুষ নয় অসৎ। তাহলে আই বচনের বিবর্তিত রূপ ও বচন, আই বচনের বিবর্তিত রূপ ও বচন। তাহলে দেখে নাও আমাদের দ্বিতীয় যে 8 নম্বরের প্রশ্ন, এতগুলো পার্ট প্র্যাকটিসের মধ্যে থাকবে, আর এই আবর্তন বিবর্তনের যোগ করে করে আমরা বাকি পার্টগুলো পাচ্ছি। তাহলে এখানেই গেল আমাদের দ্বিতীয় পার্ট। আর এইগুলোকে বলা হয় অনুশীলনের প্রশ্ন, আর এর অল্টারনেট হিসাবে তোমাদের তো বর্ণনামূলক প্রশ্ন বলে দিয়েছি, 3টে এখানে আছে, করে নেবে। এবার আমরা আসছি তৃতীয় 8 নম্বরের প্রশ্ন, প্র্যাকটিসের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, তৃতীয় 8। তৃতীয় 8 নম্বরের প্রশ্ন হবে 5ম অধ্যায় থেকে, যার নাম হচ্ছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়। এখানে কোশ্চেনটা কেমন হয় দেখো, এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, সে নিশ্চয়ই কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং সব মিথ্যাবাদী কাপুরুষ। কাপুরুষ এরকম কোশ্চেন থাকবে। এখানে দেখো কটা বাক্য আছে, 1টা 2টো 3টে। আচ্ছা, এই উত্তরটা কিভাবে করতে হবে একটুখানি বসাচ্ছি, দেখো। যৌক্তিক আকার, প্রধান, অপ্রধান, সিদ্ধান্ত, সমস্থান, সমস্থান, দোষ আর ব্যাখ্যা। এইরকম কোশ্চেন তোমাদের কিন্তু 3 নাম্বার আর একটা 8 নাম্বার হবে না,
দুটো চার চার, মানে এইরকম কোশ্চেন দুটো থাকবে, তোমাদের এই ফরম্যাটে উত্তরটা দিতে হবে। যৌক্তিক আকার এই সোজা সোজা এখানটা লিখবে সংস্থান আকার, সংস্থান বা আকার, এখানে 3টে লাইনে সংস্থানটা তৈরি করতে হবে। দেখো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে কেননা শব্দের বাঁ দিকে যে বাক্যটা থাকে সেটা সিদ্ধান্তে বসাতে হয়। দেখো এইটাকে যদি আমরা ঠিকঠাকভাবে বচন করি তাহলে প্রথমে আমাদের এই কোশ্চেন থেকে সিদ্ধান্তটা বসাতে হয়। দেখো কেননা শব্দের আগে যে বাক্যটা থাকে, আর সুতরাং, অতএব ইত্যাদি শব্দ যদি কোশ্চেনে থাকে তাহলে তার ডান দিকেরটা সিদ্ধান্ত হয়, ডান দিকের বাক্যটা। এখানে 3খানা শব্দ আছে, কেননা, কারণ আর যেহেতু, এই 3টে শব্দ যেখানে দেখতে হবে তার বাঁ দিকেরটা সিদ্ধান্তে বসাতে হবে। আর সুতরাং, তাই, কাজেই, অবশ্যই, নিশ্চয়ই, সেহেতু, এই শব্দগুলোর ডান দিকের বাক্যটা কিন্তু সিদ্ধান্ত হবে। তাহলে দেখো এটা অনুযায়ী আমি সিদ্ধান্তে বসাচ্ছি, সে হয় কাপুরুষ। লক্ষ্য রাখো সিদ্ধান্ত যদি তৈরি হয়ে যায় তাহলে আমার সিদ্ধান্ত থেকে এটা বাদ হয়ে গেল। এর বাকি যে দুটো বাক্য থাকবে সেই বাক্যের মধ্যে আমার দেখো লক্ষ্য রাখো যে এইটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য, এটা সিদ্ধান্তের বিধেয়। তাহলে বাকি আমার এখানে আরো দুটো বাক্য পড়ে আছে, যেখানে খুশি কিন্তু বসানো যায় না। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য যে বাক্যের মধ্যে থাকবে সেটা অপধানে বসাবে বচন করে। আর সিদ্ধান্তের বিধেয় দেখো এখানে আছে, সিদ্ধান্তের বিধেয় কাপুরুষ, সেখানে আছে কাপুরুষ। তাহলে ওই বাক্যটা বচন করে প্রধানে বসাবে। এর অন্যথায় 3টে বাক্য দেওয়া আছে, 3টে জায়গায় যেখানে খুশি বসিয়ে দিলে কিন্তু হবে না, তাও আগে ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে বললাম যে কেননা, সুতরাং, কেননা, কারণ, যেহেতু, যেখানটা দেখতে হবে তার বাঁ দিকের বাক্যটা সিদ্ধান্তে বসাবে। সুতরাং দেখো এখানে লিখেছি সুতরাং, তাই, কাজেই, অবশ্যই, সেহেতু, অতএব, এইগুলো যে এই শব্দটা যেখানে কোশ্চেনে থাকবে কোথাও না কোথাও, এবার দেখে তার ডান দিকের বাক্যটা সিদ্ধান্তে বসাবে বচন করে অবশ্যই। কিন্তু এবার বসানোর পর ওই 3টে বাক্য থেকে যে বাক্যটা সিদ্ধান্তে বসালে সেটা তাহলে বাদ হয়ে গেল। বাকি যে বাক্যগুলো থাকবে তার মধ্যে সিদ্ধান্তের উদ্দেশ্যকে খুঁজবে, সেই বাক্যটা অপধানে বসাবে, সিদ্ধান্তের বিধেয় যে বাক্যে পাবে সেটা প্রধানে বসাবে, ব্যাস। তাহলে এবার দেখো আমি এই উদ্দেশ্যটাকে এই বাক্যের মধ্যে খুঁজে পাচ্ছি, মানে সে, তাহলে ওটাকে বচন করলে হয় সে হয় মিথ্যাবাদী। এবার দেখো কাপুরুষ এখানে আছে, তা সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ, সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ। তাহলে এইটা দেখো বচনগুলো আমি সিদ্ধান্ত থেকে শুরু করে প্রধানে গেছি, এরই আকার করব এইটা এই দিকে। দেখো প্রধান আশ্রয় বাক্যের আকারটা এই লাইনে দেব, অপ্রধান আশ্রয় বাক্যের আকারটা এই দ্বিতীয় লাইনে দেব, আর সিদ্ধান্তের আকারটা শেষ লাইনে দেব। এইখানে বচনগুলো যেমন সিদ্ধান্ত থেকে প্রধানে গেছে, এখানেও কিন্তু সিদ্ধান্ত থেকে প্রধানে যাবে। তাহলে প্রথমে দেখো নিচের লাইনটায় শুরুতে এস, শেষে পি বসিয়ে নেবে। এস মানে সাবজেক্ট, প্রেডিকেট, পি মানে প্রেডিকেট। তাহলে দেখো এখানে এসটা, এখানে এসপি বসিয়ে নেওয়ার পর এখানে ফিরে আসবে, ফিরে এসে দেখবে এসটা কে হলো, দেখো এসটা সে হলো। দেখো আরো একবার সে আছে, দেখো দ্বিতীয় লাইনের শুরুতে, তাহলে এইখানটা এস দিলাম। দেখো কাপুরুষকে পি ধরেছি, পিটা আবার একবার কাপুরুষ আছে, দেখো একদম উপরে শেষে কাপুরুষ আছে, তাই ওখানটা পি দিলাম। যে সিদ্ধান্তে থাকবে না সেটাকে আমরা এম দেব, এম ফর মিডিল টার্ম। এবারে আমরা এম এম যোগ করে দেব। তাহলে এখানে এসপিএম এর অর্থ কি, সাবজেক্ট টার্ম, প্রেডিকেট টার্ম, মিডিল টার্ম। দেখো প্রত্যেকটা দুটো দুটো করে আছে। তাহলে আবার এখানে বচনগুলো দিয়ে দেবে। দেখো এ আছে, এ আছে, এ আছে। এবারে দেখো যে আমরা যদি এই
যুক্তি থেকে আকার এইরকম পাই, তাহলে এটাকে বলে প্রথম সংস্থান। আবার কখনো কখনো এইরকম পাবে, এটাকে বলে দ্বিতীয় সংস্থান। আবার কখনো কখনো এইরকম পাবে, এটাকে বলে তৃতীয় সংস্থান। আবার কখনো কখনো এইরকম পাবে, এটাকে বলে চতুর্থ সংস্থান। 1 2 3 4। তাহলে দেখো এখানে কোন আকারের সঙ্গে মিলছে? প্রথম সংস্থানের সঙ্গে মিলছে, তাই এখানটা আমরা লিখব প্রথম। আর যদি অন্য কারোর সঙ্গে মিলতো তাহলে আমরা অন্যটা লিখতাম। তাহলে প্রথম সংস্থান হলো প্রথম সংস্থান, আর তাহলে এখানটা লিখবে প্রথম সংস্থান, প্রথম সংস্থান। আর এর সোজা সোজা মূর্তি লিখবে। মূর্তিটা দেখো সহজ খুব, যে তিনটে বচন পাবে সেই তিনটে বচনই হলো মূর্তি। এ এ এ মূর্তি। এবারে দোষটা ধরা। দেখো দোষ ধরার জন্য অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমরা বই থেকে একটু ফলো করবে। আপাতত দেখো, এই সংস্থান বানানোর পর বচনে আমাদের ব্যাপ্য অব্যাপ্য নির্দেশ করতে হয়। তাহলে ব্যাপ্য মিন্স টিক চিহ্ন, অব্যাপ্য মানে ক্রস চিহ্ন। এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা বিধেয়, এটা আগেই জানো তোমরা। তাহলে ই বচনের দুটোই ব্যাপ্য, আই বচনের দুটো পদই হচ্ছে অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তাহলে এইটা কিন্তু এখানে টিক চিহ্ন মানে ব্যাপ্য অব্যাপ্য নির্দেশ করে দেবে। দেখো তিনটেই একই বচন আছে, তাই প্রথমটা ব্যাপ্য, পরেরটা অব্যাপ্য। দেখো আমি কিভাবে মেনশন করছি, এই হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখবে তোমরা মেলাবে। আমি ছোট করে দেখাচ্ছি, মুখে বলে দিচ্ছি। দেখো প্রধান আর অপ্রধান যদি দুটোই নবার্থক হয় তাহলে দুটি নবার্থক আশ্রয় বাক্য জনিত দোষ হয়। আর প্রধান আর অপ্রধান যদি দুটোই বিশেষ বচন হয়, ধরো এখানে একটা আই হলো, যদি হতে পারতো, এইটা নয়, আর এইটা একটা ও হলো, বা দুটোই আই হলো, তাহলে দুটো বিশেষ আশ্রয় বাক্য জনিত দোষ। আবার দেখবে যে এখানে দুটো এমএই যদি ক্রস চিহ্ন থাকতো, অব্যাপ্ত দোষ। দেখো দুটো এমএ ক্রস চিহ্ন নেই, একটা এমএ টিক চিহ্ন, একটা এমএ ক্রস চিহ্ন, মানে প্রথম এমটা ব্যাপ্য, পরের এমটা হচ্ছে অব্যাপ্য। দুটোই যদি অব্যাপ্য হতো তাহলে কিন্তু অব্যাপ্ত দোষ হতো। একইভাবে যে এসটা হচ্ছে পক্ষপদ, আর ওপরের এসটা ওটাও পক্ষপদ। নিচের এসটা যদি ব্যাপ্য আর ওপরের এসটা যদি অব্যাপ্য হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। দেখো ওখানে এটা নেই। আবার একইভাবে পি হচ্ছে সাধ্যপদ, নিচের পিটা যদি ব্যাপ্য হতো, অর্থাৎ এখানে যদি টিক চিহ্ন হতো, আর ওপরের পিয়ে অর্থাৎ সাধ্যপদটা যদি অব্যাপ্য হতো তাহলে অবৈধ সাধ্য দোষ হতো। তাহলে আমি যে কটা দোষ বললাম সেই কটা দোষের একটাও কিন্তু এখানে হচ্ছে না। তাহলে যদি ওই দোষ মধ্যে না থাকে তাহলে তখন কিন্তু বৈধ হবে। তাহলে বৈধ হলে দোষ, এখানে দোষ পয়েন্টে ক্রস চিহ্ন দিয়ে কমা দিয়ে বৈধ লিখবে। আর এটা হচ্ছে বৈধ হলে তারও একটা নাম আছে, যেমন এটার নাম হচ্ছে বারবারা। এটার নাম কি বললাম? বারবারা। দেখো এটা দেখো পুরো ফর্মুলেটেড। দেখো এই নাম থেকে আমরা শুধু যদি বচনগুলো কালেক্ট করে নিই, দেখো এইটা এইটা এইটা, ওইটাই ব্র্যাকেটে দিয়েছি, তিনটে এ, এই তিনটে এ বচন যদি প্রথম সংস্থানে হয় তাহলে সেটা কোনো দোষ হয় না, সেটা বৈধ হয়। নয়তো আমি যে দোষের কথা বললাম, যেভাবে বললাম ওইভাবে চেক করবে, তোমরা পেয়ে যাবে। এবার মনে রাখো যে এই কোশ্চেনে দেখো তিনটে বাক্য আছে, কখনো এই কোশ্চেনে দুটো বাক্য দেবে, সেই দুটো বাক্য প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে নিয়ে বৈধ না অবৈধ বিচার করতে হবে। আবার কখনো তোমাদের একটা বাক্য দেবে, একটা বাক্য থেকেই প্রধান অপ্রধান সিদ্ধান্ত সাজিয়ে নিয়ে বৈধতা বিচার করতে হবে। আমি তোমাদের একটা বাক্য একটা দেখাচ্ছি, দেখে নাও। বলা হলো সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না। তাহলে দেখো এটা একটা বাক্য,
একটা বাক্যের ক্ষেত্রে তোমরা এইভাবে মার্ক করে কিন্তু প্রধান অপ্রধান সিদ্ধান্ত বসাবে। দেখো আমি এখানে মার্ক করে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে দেখো সিদ্ধান্তটা এইটা যখন হবে, এই কোশ্চেনের উত্তর তো এটা হয়ে গেল। এই কোশ্চেনটা যদি উত্তর করতে চাও এই একই ফরম্যাটে উত্তরটা করতে হবে, তখন সিদ্ধান্ত হবে 1 আর 3, অপ্রধান হবে 1 আর 2, আর প্রধান হবে 2 আর 3। আচ্ছা, তাহলে দেখো তোমরা যে এই এক লাইনের বাক্যগুলো এইভাবে ভেঙে নিয়ে প্রধান অপ্রধান সিদ্ধান্ত করছে। আমি মুখে বলে দিচ্ছি, একটু দেখে নাও। যদি তাহলে 1 আর 3 এর সিদ্ধান্ত করতে হয় সংবাদটি সত্য হতে পারে, তাহলে তখন এখানটা হবে সংবাদটি নয় সত্য। অপ্রধান হবে সংবাদটি এত ভালো, সংবাদটি হয় অতিরিক্ত ভালো সংবাদ। প্রধানে হবে এত ভালো সত্য হতে পারে না, কোনো অতিরিক্ত ভালো সংবাদ নয় সত্য। এইভাবে প্রধান অপ্রধান সিদ্ধান্ত আকার করে নিয়ে তোমরা বৈধতা বিচার করবে, অবশ্যই পারবে। তাহলে এই নিরপেক্ষ ন্যায় থেকে অনুশীলনের প্রশ্ন এরকম দুটো কোশ্চেন দেওয়া থাকবে, 4 4 8, আর ব্যাখ্যাটা লিখে দেবে যে যদি বৈধ হয় কেন বৈধ হয়েছে, যে এটাই বলবে যে 10খানা নিয়ম আছে, 10খানা নিয়ম মেনে চলেছে তাই বৈধ হয়েছে। আর যদি অবৈধ হয় তাহলে কোন দোষ হয়েছে, পক্ষ দোষ, সাধ্য দোষ, চারিপদ গঠিত দোষ, কোনটা হয়েছে সেটা লিখে দিলে ব্যাখ্যাটা হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের 3টে 8-এর প্র্যাকটিস। এরপরে চতুর্থ 8 যেটা হয়, চতুর্থ 8 নাম্বারের প্রশ্ন। চতুর্থ 8 নম্বরের প্রশ্ন আমাদের 11 নম্বর অধ্যায় থেকে মিলের পরীক্ষা মূলক অনুসন্ধানের পদ্ধতি। এখানে আমাদের কি কি আছে একটু দেখে নাও। অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, তারপর স্বপরিবর্তন পদ্ধতি, আর 5 নম্বর পরিশেষ পদ্ধতি। আচ্ছা দেখো, পরিশেষ পদ্ধতি পাঠের অন্তর্ভুক্ত নয়, আর ব্যতিরেকী পদ্ধতি গতবারে পেয়েছি আমার পড়েছে, আর স্বপরিবর্তন গতবার পড়েছে। তাহলে এইখান থেকে আমাদের এবারে অন্বয়ী পদ্ধতি আর অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। আমি তোমাদের একটা করে উদাহরণ বলে দিচ্ছি, সেই মতো করবে। একটা এই নাম দিয়ে পড়বে, আর একটা উদাহরণে পড়তে পারে। ধরো এরকম একটা উদাহরণ লিখলাম, এইটাকে প্র্যাকটিসের প্রশ্ন বলে। উদাহরণ লিখলাম, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। আর একটা ধরো লিখলাম যে বাড়িতে ভৃত্য নিয়োগ করার ফলে বাড়ির জিনিসপত্র চুরি যায়। যখন ভৃত্য নিয়োগ করা হয় না
তখন বাড়ির জিনিসপত্র ঠিক থাকে। সুতরাং বাড়ির জিনিসপত্র চুরি যাওয়ার কারণ ভৃত্যরাই। তাহলে যখনই বাড়িতে ভৃত্য নিয়োগ করা হয় তখন বাড়ির জিনিসপত্র চুরি যায়, যখন ভৃত্য নিয়োগ করা হয় না তখন বাড়ির জিনিসপত্র ঠিক থাকে। সুতরাং জিনিসপত্র চুরি যাওয়ার কারণ ভৃত্যরাই। তাহলে এইটা তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে কিন্তু প্র্যাকটিসের প্রশ্ন হয়ে যাবে যে যখনই তখনই সদর্থক আর যখনই তখনই দেখো নঅর্থক থাকলেই সেটা হবে অন্যই ব্যতিরেকি। তাহলে এইরকম নাম দিয়ে থাকবে একটা, আর এরকম উদাহরণ দিয়ে একটা থাকবে। এইটা দেখো, এইটা হচ্ছে অন্যই পদ্ধতি, এটা উদাহরণ, আর এটা হচ্ছে অন্যই ব্যতিরেকি। একটা একটা করে দেখালাম। অন্যই ব্যতিরেকি পদ্ধতি। তাহলে কিভাবে অন্যই পদ্ধতি হচ্ছে দেখো, এখানে একাধিক সদর্থক দৃষ্টান্ত থাকছে, আর অন্যই ব্যতিরেকি পদ্ধতিতে একাধিক সদর্থকের সঙ্গে দেখো যখনই বাড়িতে ভৃত্য নিয়োগ করা হয় একাধিকবার, আর যখনই বাড়িতে ভৃত্য নিয়োগ করা হয় না এটাও একাধিকবার। তাহলে এটা একাধিকবার সদর্থক হলো, এটা একাধিকবার নঅর্থক হলো। এইরকম দৃষ্টান্ত যুক্ত যদি কিছু থাকে তাহলে সেটা অন্যই ব্যতিরেকি হবে। তাহলে একটা সরাসরি থাকবে, একটা উদাহরণ থাকবে। এইভাবে তোমরা দেখতে পেলে চতুর্থ 8 নম্বরের প্রশ্ন। এবার আমি আসছি পঞ্চম 8 নম্বরের প্রশ্ন। পঞ্চম 8 নম্বরের প্রশ্ন। পঞ্চম 8 নম্বরের প্রশ্ন দেখে নাও। 1 কাকতালীয় দোষ, 2 আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ, 3 অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ, 4 অবৈধ সামান্যীকরণ দোষ, 5 সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, আর 6 মন্দুপমা দোষ। এর মধ্যে এইটা কতবার পড়েছে আর এটাও কতবার পড়েছে? তাহলে আমাদের পড়ে থাকে দেখো 4টে। এর মধ্যে আর একটা সহকারী হিসাবে করে রাখবে অপর্যবেক্ষণ দোষ। এখানে কিন্তু দুটো করতে হবে, 4 যুক্ত 4 টিকা। এর অল্টারনেট হিসাবে যেটা থাকবে, যেটাকে আমরা প্র্যাকটিসের প্রশ্ন বারবার বলছি, সেটা হচ্ছে যে বলে হলো দিনের পর রাত্রি হয়, সুতরাং দিন রাত্রির কারণ। এইরকম একটা প্রশ্ন হতে পারে, দিনের পর রাত্রি হয়, সুতরাং দিন রাত্রির কারণ। এরকম থাকবে, এরকম দুটো থাকবে, আর এটা আগে থাকবে, এরকম দুটো থাকবে, এর সঙ্গে অর দিয়ে এখান থেকে দুটো থাকবে, এই 3 থেকে 7 এর মধ্যে দুটো থাকবে মাঝে হবে। তাহলে এই কোশ্চেন লিখতে পারো তোমরা যদি প্র্যাকটিসের মধ্যে থাকো, আর না হলে এই কোশ্চেন লিখবে। তাহলে এই দিনের পর রাত্রি হয়, সুতরাং দিন রাত্রির কারণ, এখানেও দোষ আছে এখানের মধ্যে। এটা হচ্ছে সহকার্যকে, দেখো এইটা সহকার্যকে কারণ বলে মনে করার দোষ আছে। আবার ধরো মন্দুপমার একটা উদাহরণ দিতে পারে,
যে জলে বারবার স্নান করো না, এক টুকরো দড়ির মতো তোমারও পছন্দ ধরবে। জলে বারবার স্নান করো না, এক টুকরো দড়ির মতো তোমারও পছন্দ ধরবে। এই উদাহরণটা আছে মন্দ উপমা দোষ। আবার ধরো এখানে বলতে পারে যে টেবিলের 4টে পা আছে, গরুর 4টি পা আছে, গরু দুধ দেয়, সুতরাং টেবিলও দুধ দেবে। এটা বন্ধু উপমা দোষ। তাহলে এইরকম উদাহরণগুলো দুটো থাকবে, অর দিয়ে এখান থেকে দুটো টিকা লেখা থাকবে। তাহলে করলে এই দুটো উদাহরণ করবে, অথবা এখান থেকে দুটো টিকা করবে। তাহলে 4 4 8। এই গেল আমাদের পঞ্চম অধ্যায়ের 8 নম্বরের কোশ্চেন। তাহলে আমি তোমাদেরকে 8 নম্বরের যেগুলো প্র্যাকটিসের প্রশ্ন হয় সেইগুলো দেখিয়ে দিলাম, আর সাজেস্ট করছি কোন কোন পার্টগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। বিরোধিতার চ্যাপ্টার থেকে বচনে পরিণত করে একটা বাক্য সত্য বা মিথ্যা বলে দেবে, দিয়ে তার বিরোধী বাক্য কী হবে সেটা প্র্যাকটিসে রাখবে। আর ভেনচিত্র থেকে বচনের ভেনচিত্র একটু প্র্যাকটিসে রাখবে। আর মিশ্র ন্যায় থেকে প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়, এইগুলো প্র্যাকটিস রাখবে। তাহলে এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস রাখবে, আর বাকিগুলো তো বলেছি। তোমরা একটু ভালোভাবে প্রস্তুত নাও, আশা করি ভালো নাম্বার পাবে। ছোট প্রশ্ন কোন কোন চ্যাপ্টার ভালো করে করলে আমরা বেশি নাম্বার পেতে পারি সেটা একটু বলে দিন। আচ্ছা দেখো তোমরা যে 8 নম্বরের কোশ্চেন কিভাবে কি করলে বেশি নাম্বার পাবো সেটা বললাম, সঙ্গে সঙ্গে এমসিকিউ এসিকিউ কোন অধ্যায় থেকে বেশি জোর দিতে হবে সেটা তোমরা একটুখানি নোট করে নাও। দেখো প্রথমেই আমি বলবো এমসিকিউ এসিকিউ বেশি নাম্বার পেতে পারি 9 নম্বর অধ্যায় আর 10 নম্বর অধ্যায় থেকে। এখান থেকে 9 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর 3টে এমসিকিউ 3টে এসিকিউ, আর একইভাবে 10 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর 3টে এমসিকিউ 3টে এসিকিউ। তাহলে দেখো লক্ষ্য রাখো 6টা এমসিকিউ আর 6টা এসিকিউ, এই দুটো অধ্যায় যদি আমরা ভালো করে তৈরি হই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব। আর সঙ্গে একইভাবে আমাদের আরও বেশি প্রশ্ন আছে, যেমন বচনের বিরোধিতা। এখান থেকে আমরা ছোট প্রশ্নের জন্য প্রস্তুত হতে পারি, কারণ বিরোধিতা চ্যাপ্টারটা খুবই সহজ। আরও একটা চ্যাপ্টার আছে যেমন ভেনচিত্র আছে, লিমিটেড কয়েকটা করে কোশ্চেন, যেমন অস্তিত্বমূলক দোষ কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অশূন্য শ্রেণীর ভেনচিত্র দাও। এই চ্যাপ্টারটা আছে, সত্য সারণী চ্যাপ্টার আছে। তাহলে ভালো করে দেখে নাও এই কোন কোন চ্যাপ্টার জোর দেবো, আরেকবার রিভাইজ করে দিচ্ছি। 9 নম্বর অধ্যায় আরোহের প্রকৃতি, 10 নম্বর অধ্যায় কারণ, আর 3 নম্বর অধ্যায় বচনের বিরোধিতা, আর 6 নম্বর অধ্যায় 6 নম্বর অধ্যায় মিশ্র ন্যায়, 7 নম্বর অধ্যায় ভেনচিত্র, 8 নম্বর অধ্যায় সত্য সারণী। এইগুলো একটু জোর দেবে, কারণ এইগুলো থেকে বড় প্রশ্ন হয় না, আর এখান থেকে ছোট এমসিকিউ আর এসিকিউ হয়। তাহলে তোমরা এমসিকিউ এসিকিউ আর একটু ভালো করতে পারবে। বেশ, স্যারের কাছ থেকে আমরা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সম্পর্কে জেনে নিয়েছি। স্যার তো দীর্ঘদিন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, প্রায় 4-5 বছরই হলো। তা স্যারের কাছে জেনে নেব যে আমাদের এই স্নেহের ছাত্রছাত্রীরা কি ধরনের মাইনর কিছু ভুল করে থাকে যার ফলে তাদের নাম্বারটা একটু কমে যায়, সেই জায়গাটা একটু বলতে বলবো। আর সেই সঙ্গে খাতাটাকে কিভাবে আর একটু সুন্দরভাবে তারা উপস্থাপন করলে নাম্বারটা একটু বেড়ে যায়, এই দুটোর ব্যাপারে একটু যদি। হ্যাঁ, দেখো তোমরা প্রথমেই যে তোমরা সব উত্তর জানো, কিন্তু ঠিকঠাকভাবে উত্তরটা লেখা না আসার ফলে তাহলে আমাদের নাম্বার কিন্তু হাফ করে কমে যায় মাঝে মাঝে। সেটা হচ্ছে দেখো তোমাদের যখন ডেফিনেশন দিতে বলে তোমাদের কিন্তু সংজ্ঞাটা ডেফিনেশনের সঙ্গে উদাহরণটাও ওখানে বসাবে, আর আবার কখনো উদাহরণ দিতে বলে তার সঙ্গে কিন্তু ডেফিনেশনটাও দেবে, তাহলে কিন্তু আমরা বেশি নাম্বার পাবো। আর অনেক সময় তোমরা ছোট প্রশ্ন লেখার ক্ষেত্রে যেগুলো বচনে পরিণত করে এসিকিউতে দিয়ে দেয়, আবর্তন করো বা বিবর্তন করো বা গুণ পরিমাণ নির্ণয় করো বা ব্যাপ্য অব্যাপ্য পদ নির্ণয় করো, তোমরা অনেক সময় কি করো বাক্যটাকে বচনে পরিণত করো, সামনে এলেফো দাও, কিন্তু হাইফেন দিয়ে এ হবে না, ই হবে না, আই হবে না, ও হবে, এইটা মেনশন করো না, ফাঁকা রেখে দাও। অথবা ভুল মেনশন করো, পুরোটাই ঠিক আছে, হাইফেন দিয়ে এ হবে হয়তো, সেটা তুমি ই বসিয়ে দিয়েছো অথবা ফাঁকা রেখে দিয়েছো, এইগুলোই কিন্তু নাম্বার অলরেডি কমে যাবে। তাহলে এইগুলো একটু খেয়াল রাখবে। আর সব লেখার পরে অন্তত খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিভাইজ দেবে, তাহলে কিন্তু কোথায় কি ভুল হয়েছে
দেখতে পাবে স্যার। আচ্ছা স্যার, আরেকটি জিনিস আমার একটু জানার ছিল, আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই প্রশ্ন করে যে আপনি বলছেন ডেসক্রিপটিভ প্রশ্ন হয়তো সে লিখলো, তার আপনি প্র্যাকটিসের যে প্রশ্নের কথা বলছিলেন ওখানে হয়তো তার সময় অনেকটা কম লাগে, সে একই দাগের মানে ডেসক্রিপটিভ প্রশ্ন এবং প্র্যাকটিসের প্রশ্ন দুটোই লিখে এলো, তার কারণ ইনস্ট্রাকশন গুলো যেগুলো থাকে যে যেটাতে সে বেশি নাম্বার পাবে সেটাই, হ্যাঁ সেটাই নিয়ম। এইটা কি ওরা করতে পারে? হ্যাঁ অবশ্যই করতে পারে, কিন্তু দুটো নাম্বার হবে না, মানে একটা এক্সট্রা বলে লিখে দিয়ে যেটা বেশি নাম্বার হবে সেটাই ওরা পাবে। এটাতে আমরা বলবো যে যদি তোমার হাতে সময় বেশি থাকে তখন তুমি এই চালাকিটা করতে পারো, এই মানে এই সময় যদি পাও, নয়তো নয়। কারণ যেগুলো বর্ণনামূলক কোশ্চেন অনেকটাই বড় বড়, ওইগুলো ধরলে সময়ের মধ্যে কভার হয়ে যাবে, কিন্তু রিভাইজ করার জন্য অন্তত 10 মিনিট রাখতে হবে একদম। আর প্র্যাকটিসের প্রশ্ন লিখলে মিনিমাম হচ্ছে 2.5 ঘন্টায় আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। ও 2.5 ঘন্টা শেষ হয়ে যাবে, 45 মিনিট সে হাতে পাচ্ছে, 45 মিনিট হাতে পাবে। এবার যদি সে সময়টা ডাউট থাকতে পারে, যদি কোনো ডাউট থাকে যে আমি এই প্র্যাকটিসের প্রশ্নটা হয়তো একটু ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তুমি যেহেতু 2.5 ঘন্টায় কমপ্লিট করতে পারছো, মানে স্যার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছেন, তাহলে একটা বড় প্রশ্ন লিখে এসো, ডবল কোশ্চেন করে এসো, যাতে তোমার অন্তত মানে ভুলটা গেলেও পুরোটা না ভুল যায়। আর মানে এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল ব্যাপার, মানে যেটা আপনি যেটা বলছেন প্র্যাকটিসের প্রশ্ন, সেখানে হয় 8 মানে ঠিক করলে তাহলে 0 আবার পার্ট থাকে, কমে যাবে নাম্বারগুলো। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে দেখবে তোমার খেয়াল রাখো না অনেক সময় যে দুটো তিনটে করে পার্ট থাকে, একটা দুটো লিখে দিয়ে একটা ফাঁকা পড়ে গেল, তখন অলরেডি নাম্বারটা কমে যাবে। খেয়াল রেখে কিন্তু সব পার্টেরই উত্তরটা দিয়ে আসতে হবে, তাহলে আমরা বেশি নাম্বার পাবো। স্যার বেশ, আমরা দীর্ঘ আলোচনা সারলাম স্যারের সঙ্গে। স্যার আমাদের বোর্ড ওয়ার্ক করেও দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিসের প্রশ্নগুলোকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আলোচনা করলেন স্যার দীর্ঘ সময় ধরে। আশা করি আমাদের ছাত্রছাত্রীদের একটু হলেও মানে উপকারে লাগবে আমাদের এই আলোচনা, আর আমাদের ভালো লাগবে তোমরা এই অনুষ্ঠানটাকে আরো কত সুন্দর করা যায়, সুচারু করা যায় পরবর্তী দিনে। তার জন্য যদি মানে আমি শুধু ছাত্রছাত্রীদের বলছি না, যদি কোনো শিক্ষক মহাশয় দেখে থাকেন আমাদের এই অনুষ্ঠান, যদি কোনো অভিভাবক দেখে থাকেন, তাহলে আপনাদের সুপরামর্শ একান্ত কাম্য। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের অভিমত প্রকাশ করবেন, এই আশা রাখি। স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আমাদের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকবারই উনি উপস্থিত হন, আর এবছর তার ব্যতিক্রম নয়। সবাই খুব ভালো করে পরীক্ষা দিক, আমাদের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন, একরাশ ভালোবাসা সবকিছু রইল। স্যার আবার আপনাকে পাবো, আবার নতুন সিলেবাসে 2026-এ সেমিস্টার সিস্টেমে তার প্রশ্ন ধরন আলাদা হবে, সবকিছু আলাদা হবে, সেই নিয়ে আমাদের আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। তোমরা সবাই দেখতে থেকো আমার চ্যানেল কম্পন দাস ইউটিউব। নমস্কার।